গণভোট ইস্যুতে বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে দিতে হবে। আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিন এই গণভোট এক ধরনের বিষয়। আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি। কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার হতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো 5 বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পালাবদলের নির্বাচন, দুটোর চরিত্রই নেই। এখন আমাকে অনেকে বলে যে তাহলে বিএনপি এত সিরিয়াস হল। 3টি কথা বলছেন। একটা কথা বলছেন গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে। টাকা তো কিছু খরচ হবে, অনেক হবে না, কিছু খরচ হবে। এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি সাদাবাজ দখলবাজদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব সেটা বলা হবে। আমি এটা বলতে চাইছিলাম আজকে। তো আমি খুব ধন্যবাদ জানাই, অন্য এক বক্তব্য দেখলাম পত্রিকা এসে গেছে। আমার মুখে বলাটা অসুন্দর ছিল, ভাবতেছিলাম বলবো কি বলবো না, সিনিয়র মানুষ। তো আমি ওই বক্তাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করছে। তিনি বলছেন যে গত 14 বছর আর এই ইউনিট সরকারের 1 বছরে, আমি কোনো দলের কথা বলি না, ইউনিট সরকারের কথা বলছি। কে করছে এটা ইউনিট সরকার। ওনার এই পিরিয়ডে যে পরিমাণে 16 বছরের সাদাবাজি, দখলবাজি, টাকা পাচার, কুণ্ডের ব্যবসা, বেগম পাড়া, তারপরে অন্য পাড়া তৈরি হয়েছে, এ দিয়ে প্রায় রাফলি যে হিসাবটা আসছে কয়েক বিলিয়ন, আমি দেখলাম প্রায় 1000 গণভোট করা যায়। কি বলছি, 1000 গণভোট করা যায়। ওনারা গণভোটের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন, দেশের জন্য অনেক ভালোবাসা, এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু 1000 গণভোট করার মতো টাকা যে সাদাবাজি, লুটপাটবাজি, দখলবাজি পাচার হয়ে গেছে, এ ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না। যদি করতেন তাহলে আমি বলতাম যে না, আপনারা রিয়েলি এটার ব্যাপারে খুবই দেশের সম্পদ, রাজস্ব, টাকার ব্যাপারে সিরিয়াস, দেশের কল্যাণের জন্য দিস ইজ নট ঠিক। এবং একজন ইলেকশন কমিশনার, ওনার নাম কি টুকটুকি মহিলাটা, আচ্ছা, উনিও দেখলাম এক জায়গায় বলছিলেন যে 300 কোটি না 3000 কোটি টাকা খরচ হবে। এটা ওনার একটা অধিক বাক্য ব্যয়। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব না টাকা জোগাড় করা। ওনারা কোন একটি দলকে ফেভার করতে চান, সেটাও আমার কথা নয়। আমি পরে চিন্তা করি যে বিএনপি কেন এত স্ট্রং ল্যাঙ্গুয়েজে বিরোধিতা করছে। ফখরুল সাহেব দেখলাম বললেন যে আমরা জীবনেও মানব না। তো পরে আমার হঠাৎ মনে হইল ডাকসু নির্বাচন, কারণ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু নির্বাচনে সবচেয়ে মেধাবী, তরুণ, স্মার্ট, আধুনিক ছেলেদের চয়েসে ভোট দেওয়ার যে একটা চিত্র ফুটে আসছে, ডাকসুটা হয়তো আমি ডাকসু নির্বাচন খুব ইনভলভ ছিলাম, দেখার জন্য, মানে দূর থেকে দেখার জন্য। আমি ধারণা করেছিলাম যে ডাকসুতে বোধহয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেমেলে বুঝতে পারেনি কারের মধ্যে এসেছে। পরে যখন দেখলাম যে জাকসু একই অবস্থা, তখন ভাবলাম যে বোধহয় না বুঝে শুনে সে সবাই না হইল কিছু লোক। পরে দেখলাম যে রাকসু একই অবস্থা, তখন ভাবলাম যে বাংলাদেশের অবস্থা বোধহয় এর কাছাকাছি। সিটাগাঙ্গে যখন দেখলাম যে একই অবস্থা, তখন কনফার্ম হইলাম যে 60 কোটি তরুণের প্রতিনিধিত্বকারী 4টে বিশ্ববিদ্যালয় শিক্ষিত মেধাবী ছাত্রদের মনের অবস্থায় চয়েসটাই এখনই। এখন বিএনপি যদি জানতো যে ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ ভোট পাইয়া গণবিশ্ববিদ্যালয় ইলেকশন হচ্ছে, আপনারা অনেকে, আমিও পেয়ে পাইনি, শুনছি ওই দলের ডিবি ক্যান্ডিডেট নাকি 1 ভোট পেয়েছে। তো সেটি তারা দেখছে যে এটা একটা রিফ্লেকশন হবে। এখন গণভোট যদি হয় আগে, তাহলে আমি নিশ্চিত 80% হার পক্ষে হবে বিএনপি যদি বিরোধিতা হয়, আর 20% না পক্ষে হবে যদি বিএনপি না থাকে।
এখন সব ইউনিভার্সিটিতে শিবির, আবার গণভোটেও 80% জামাতের পক্ষে, হার পক্ষে। তো তাহলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে এটার ইম্প্যাক্ট এখানে পড়বে না। গণভোটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন বুঝতে পাই না, যে এই গণভোটও 80% লোক আর পক্ষে থাকবে, এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের আগে যদি একটা জাতীয় নির্বাচন দিয়ে যায়, এটাও তো এক ধরনের জাতীয় নির্বাচন, তাহলে তারা এই নির্বাচনটাকে কেন মানবেন সচেতন ভাবে, যেটা 80% ওনাদের চিন্তার চেতনার সমর্থনের বিপরীত। তবে একটা জিনিস আছে, তারা যদি হা ভোটের পক্ষে থাকে, আমরাও হা ভোটের পক্ষে থাকি, তাহলে আর মানুষরা বুঝতে পারবে না যে বিএনপির পক্ষে হা কত, জামাতের পক্ষে হা কত। সুতরাং এটা তাদের একটা কৌশল হইলে আমি মনে করি ওনারা এখানে মোটামুটি ভাবে একটা, শব্দটা বলতে চাই না, একটা সুন্দর পরিবেশ। ফেব্রুয়ারি খুশি, জীবনও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করি, তারপরেও তারা বলে যে জামাত ইলেকশনের ভিতরে সহযোগিতা করতেছে, আর ওনারা এখনো ক্যান্ডিডেট নমিনেশন দেয়, কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচন। এখন এইসব কথা নিয়ে জোয়ার করব, আমি পরিষ্কার বলছি, বিএনপি এই ইস্যুকে জামাতকে জড়ানো, বিএনপির রাজনীতির জন্য কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না। তবে আমি এটা স্পষ্ট করি, এটা একেবারেই অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রাসঙ্গিক, এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই। তো জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা পরিষ্কার বলে দিতে চাচ্ছি যে জামাত বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না, হবে না। আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক, সন্দেহ তৈরি হয়েছে, মানুষ কিন্তু আতঙ্কিত যে কি হবে, এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল। সুতরাং যাই করছে, লেট আস ফরগেট এন্ড ফরগেট, যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি, এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের জন্য গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি, এবং এটা বাস্তবায়নের জন্য যে ইউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হচ্ছে, আবার পানি ঢেলে দিলে তো আমি দেখি বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো এই ধরনের দায়িত্বহীন অস্পষ্ট এটা চায় না। মানুষ চায় একটা সহজতা, একটা সহজ। আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি। জামাত ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে, তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথে আলোচনা করবো একটা গাইডলাইন তৈরি করে, তখন এটা সার্বজনীন সকল দলের একটি মহাসচিব করতে হবে। আর যদি তাই হয়, তাহলে আমরা আশা করি আজকের যে সংকটের আভাস আমরা দেখছি সেখান থেকে এই জাতি পরিত্রাণ পাবো। আরেকটি কথা তারা বলেন, সকলেই বলেন, যে যদি সমঝোতা না হয়, ইলেকশন হয়, তাহলে কি হবে? ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আসবে, আপনি তো বলতেছেন, তো ফেসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান, তো তাইলে আসেন শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। মানে অন্যের উপর দায়িত্ব আমার শতভাগ। আমরা যখন আপনাদের প্রশাসনের কথা বলি যে বিএনপি 80 ভাগ, পরের দিনই বিএনপি বলছে জামাত 80 ভাগ, তাহলে যে জামাত যেখানে যেখানে 80 ভাগ আছে সবগুলোকে ট্রান্সফার করে দেন, আমরা রাজি আছি। তারা বলে কেন 80 ভাগ নিচ্ছে আর 20 ভাগ যে বাকি আছে, এসব কথা বলে ওইটাও নিয়ে তারা শতভাগ হইতে চায়। তো এসব রাজনৈতিক কৌশল আজকাল মানুষ বুঝতে চায়। আমরা কৌশলী হতে চাই না, আমরা খেলতে চাই না, এবং রাজনীতির খেলা আছে, কিন্তু বেশি খেলাটা
রাজনীতিকে যুক্ত। সেই জন্য আমি এই আহ্বান আজকে জানানোর জন্য বলছি যে আমরা তো বলছি বিএনপিকে আমি আহ্বান করছি, আসেন আমরা করছি, প্রফুল্ল করছি, আমরা কথা বলি, বলে একটা সমন্বয় সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে। আমাদের এজেন্ডাগুলো আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত, এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার উদ্যোগ দেব, ঠিক আছে? তাহলে জাতি একটা স্বস্তি পাবে। এবং আমি ঐক্যমত্য কমিশন এবং প্রধান অ্যাডভাইজারের কাছে অনুরোধ জানাবো, আপনি মেহরবানি দৃঢ় থেকে যারা সঠিক আপনি সেই সিদ্ধান্ত নেন, জনগণ আপনার পাশে থাকবে। আপনি কত রূপে সমর্থন চান? লাখ লাখ? ইয়েস। কোটি কোটি? ইয়েস। আমাদের আন্দোলন দুইটাই চলবে। আগামীকাল আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে, আমাদের সাথে যে 8 দল আছে সেই শীর্ষ বৈঠকে আমরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেব। আমাদের পক্ষ থেকে একটা মহাসমাবেশ করার প্রস্তাব আমরা কালকে রাখবো।